সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই জুলাই গণপরিসরের এই প্রোগ্রামে আপনারা প্রোগ্রাম শুরুর মোটামুটি আধা ঘন্টা আগেই যে হলরুম পরিপূর্ণ হয়ে যাবে এটা আমরা ভাবি নাই। সো আমরা আসলে দুঃখিত, কারণ আপনারা দেখতে পারতেছেন যে এই রুমটার ধারণ ক্ষমতা অনেক কম, এবং যদি আমরা এখানে ধরেন দরজা খোলা রাখি এবং যদি বাইরে লোকজন দাঁড়ায় থাকে তাহলে অলরেডি ধরেন এই রুমটা কিন্তু গরম হয়ে গেছে, এসি আছে তারপরও কিন্তু এই রুমটা গরম হয়ে গেছে। সো আমরা দুঃখ প্রকাশ করছি, আসলে এটা আমাদের করতেই হতো এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। যাই হোক, আবারও সবাইকে ধন্যবাদ। আমি আজকে এই প্রোগ্রামের সঞ্চালক হিসেবে আছি। এইটা আসলে একটা দুঃখজনক ঘটনা আপনাদের জন্য, কারণ আমার গলা ভাঙা, তো অনেকক্ষণ শুনতে হবে আর কি এই ভাঙা গলার কথাবার্তা। যাই হোক, আমরা জুলাই গণপরিসর, আপনারা যারা এখানে আসছেন আপনারা অবশ্যই ফেসবুকে আমাদের কার্যক্রম বা আমাদের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। তারপরও আপনাদের আরও যারা নতুন আছেন তাদের অবগতির জন্য জানাই যে জুলাই গণপরিসর এটি আসলে বাংলাদেশে বিভিন্ন সময়ে প্রত্যক্ষভাবে যেই বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং আরও নানান ধরনের যেই প্ল্যাটফর্মগুলি সক্রিয় ছিল, আছে, ফ্যাসিবাদ বিরোধী এবং স্বৈরাচার বিরোধী যেই প্ল্যাটফর্মগুলি সক্রিয় ছিল তাদের একটি শিথিল প্ল্যাটফর্ম বলতে পারেন এই জুলাই গণপরিসরকে। জুলাই গণপরিসরের প্রাথমিক লক্ষ্য হলো এই যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের বিচার বিশ্লেষণ এবং এটার একটি লিখিত এবং ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করা, এটা আমাদের একটা প্রাথমিক লক্ষ্য। আর যদি আপনারা এইভাবে সাড়া দেন, ভবিষ্যতে যদি টিকিট সিস্টেম করেও আমরা এরকম সাড়া পাই, তাহলে পরবর্তীতে আরও দুটি লক্ষ্যের দিকে আমরা কার্যকরভাবে অগ্রসর হতে পারি। তার মধ্যে একটি লক্ষ্য হলো যে সমাজের বিভিন্ন মতাদর্শিক স্পেকট্রামে যেই মানুষগুলি অবস্থান করছেন তাদের মধ্যে এক ধরনের কার্যকর সংলাপ, প্রত্যক্ষ এবং পরোক্ষ সংলাপ, এটার ব্যবস্থা করা, এবং রাজনৈতিক দল সহ যে বিভিন্ন পক্ষ সক্রিয় আছে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে, তাদের মধ্যে এক ধরনের সহযোগিতামূলক বা সংহতিমূলক, সংযোগমূলক এক ধরনের ব্যবস্থা তৈরি করা, এই আমাদের মোটা দাগের উদ্দেশ্য। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা স্মরণ করব সেই শহীদদের, সেই আহত ভাইদের, যাদের বদৌলতে, যাদের আত্মত্যাগের বদৌলতে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এবং আপনারা জানেন যে দেশে একটি বন্যা পরিস্থিতি চলছে। সো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন অতি দ্রুত সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন, বাংলাদেশ যেন ঐক্যবদ্ধভাবে এই বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে, আমরা সেই কামনা করব। এবং আমরা এই প্ল্যাটফর্ম থেকে যারা এই জুলাই গণ অভ্যুত্থানের যেই খুনি যারা এখানে ছিলেন, অপরাধী যারা ছিলেন, আমরা খবর পাচ্ছি যে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। সো এটা যাতে কোনোভাবেই না ঘটতে পারে, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মঞ্চ থেকে, এই ফোরাম থেকে আমরা সরকারের কাছে সেই আবেদনটি জানাবো। তো আজকে আমাদের আলোচনার বিষয়, আমাদের আজকে প্রোগ্রামের যে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব। আজকে আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অ্যাকচুয়ালি কেমন হবে সেগুলো নিয়ে আমরা আজকে সমাজের বিভিন্ন স্পেকট্রামের মানুষদের বক্তব্য এবং মতামত শুনব। তো আমাদের এই প্রোগ্রামের যে মূল ধারণাপত্র, আপনারা জানেন যে ফরম্যাটটা, মূল ধারণাপত্র উপস্থাপন করবেন একজন এবং বাকি আলোচকরা সেই ধারণাপত্রের ভিত্তিতে অথবা তার নিজস্ব যেই চিন্তাভাবনা সেগুলি তারা বলবেন। তো আমাদের এখানে আজকে ধারণাপত্র, আমাদের মূল অনুষ্ঠানের ধারণাপত্রটি উপস্থাপন করবেন রাখাল রাহা। রাখাল রাহা একজন লেখক, সম্পাদক এবং তিনি শিশির নামে যেই সংগঠনটি শিশু এবং শিক্ষা নিয়ে কাজ করে এটার আহ্বায়ক। তিনি আজকে ধারণাপত্রটি উপস্থাপন করবেন। এবং এরপরে আমাদের আলোচক যারা আছেন, রাখাল রাহার পরে এখানে আলোচনা করবেন মোহাম্মদ আজম, তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তারপরে আলোচনা করবেন মঞ্জুরুল হক, তিনি একজন লেখক ও আলেম। এরপরে আছেন জিনাত আফসানা, তিনি এক্সেল একাডেমির প্রিন্সিপাল। এরপরে আছেন কামরুল হাসান মামুন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আছেন মুসা আল হাফিজ, প্রতিষ্ঠাতা মাহাদুল ফিকরি ও দিরাসাতুল ইসলামিয়া, এবং তিনি একই সাথে একজন লেখক, আলেম ও চিন্তক। সর্বশেষে আমাদের এখানে আলোচনা করবেন সলিমুল্লাহ খান, সবাই আপনারা চেনেন, অধ্যাপক ও চিন্তক। তো দেরি না করি, এখানে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, অনেক ধরনের হই হট্টগোল হচ্ছে। আশা করি আমাদের বক্তারা আলোচনা শুরু করলে এই পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। তো আমি শুরুতেই রাখাল রাহাকে আবেদন করব তার ধারণাপত্রটি উপস্থাপন করার জন্য। সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুলাই গণপরিসরের আজকের এই আয়োজনে। আসলে আজকের যে উপস্থিতি, এই উপস্থিতি জুলাই অভ্যুত্থানের যে শহীদের রক্ত, তার যে স্পন্দন, সেই স্পন্দনেরই আসলে বহিঃপ্রকাশ, আর কিছু না। ঠিক একই শিরোনামে যদি আমরা 5 তারিখের আগে যদি কোনো আন্দোলন মানে সফল হওয়ার আগে যদি কোনো আয়োজন করতাম, প্রথমত এই হলটা হয়তো আমরা পেতাম না, এটা ঘটতো। দ্বিতীয়ত হলো যে যদি পেতামও, এই স্পন্দনটা না থাকার ফলে হয়তো উপস্থিতিটা এই পরিমাণ হতো না, হয়তোবা এর 3 ভাগের 1 ভাগ হতো, কিংবা 4 ভাগের 1 ভাগ হতো। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের আলোচনা করেছি। তার মানে হলো যে মানুষ আসলে কথা শুনতে চায় কখন, যখন সে মনে করে এই কথাগুলোর একটা ফলাফল কিংবা ফল সে আসলে দেখতে পাবে। হ্যাঁ, তো দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ রাষ্ট্র এমন অবস্থায় ছিল যে আসলে কথা আর তারা শুনতে চাচ্ছিল না, তারা আসলে ফল দেখতে চাইছিল। তো সেই শহীদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আজকে এই ধারণাপত্র আমি উপস্থাপন করছি। এখানে ধারণাপত্রের যে শিরোনাম ছিল তার ব্র্যাকেটে আমি একটা খসড়া এবং সংক্ষিপ্ত এটা ব্র্যাকেট বন্দি করে দিয়েছি। আপনাদের কাছে কিছু কপি হয়তো গেছে, তা আমি সেখান থেকে দ্রুত পড়ে শেষ করছি। বাংলাদেশের শিক্ষার্থীরা অতীতের মতো আবারও এদেশের মানুষের অধিকার আদায়ে প্রয়োজনীয় রাজনৈতিক কাজটা অনেক রক্ত ত্যাগের বিনিময়ে সম্পন্ন করেছে। এই পরিপ্রেক্ষিতে একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সমাজের সর্বস্তরে যে আলাপ চলছে, সেখানে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিরাজ করছে। সেই আলাপকে প্রয়োজনীয় বুঝে এবং শিক্ষার এদেশীয় বৈশিষ্ট্য ও তার বিকাশ নিয়ে যেসব কথা রাষ্ট্র ও সমাজের নানা স্তরে দীর্ঘদিন ধরে চলে আসছে, তার ভিত্তিতেই এখানে কিছু প্রস্তাব সংক্ষিপ্ত আকারে উত্থাপন করা হলো। এই প্রস্তাবগুলো খসড়া এবং এগুলো শিক্ষার রুটিন তৎপরতার সাথে, কর্মতৎপরতার সাথে খুব একটা সংশ্লিষ্ট নয়। কারণ যে কোনো খাতের রুটিন কাজ ও তৎপরতার সংকট বা সীমাবদ্ধতাগুলো একটা যোগ্য, দক্ষ ও সৎ ব্যবস্থাপনা কাঠামো নির্মাণের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। কিন্তু সম্ভব নয় সেই খাতের নিজস্ব সংগঠন ও ধারণাগত জায়গাগুলোতে ঐক্য প্রতিষ্ঠার কাজটা। এ বিবেচনা থেকে সেগুলো এড়িয়ে এখানে শিক্ষা এবং বাংলাদেশের শিক্ষার নিজস্ব সংগঠন এবং ধারণাগত বিষয় নিয়ে কিছু আলাপের সূত্রপাত করা হলো। 1, বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার আজ অতি মুমূর্ষ দশা। একটা স্বাভাবিক সুস্থ ব্যবস্থার উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, মুমূর্ষর জন্য তা নেওয়া যায় না। মুমূর্ষকে বাঁচাতে প্রথমেই যেমন দ্রুত তার সমস্যা শনাক্ত করতে হয়, তেমনি দ্রুততার সাথে তাকে সঠিক দাওয়াইটাও দিতে পারতে হয়। সুতরাং এ দুটো কত সঠিক ও দক্ষতার সাথে করা সম্ভব হচ্ছে, তার উপরে নির্ভর করছে বাংলাদেশের শিক্ষার ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরও এগিয়ে যাওয়া।
তাই শিক্ষা নিয়ে কোনো ব্যক্তির বা গোষ্ঠীর বা দলের বা সংগঠনের যে ভাবনাই থাক বা সামষ্টিকভাবে যে উদ্যোগই গ্রহণ করা হোক, তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে এই দিকটি ভাবতে হবে। 2, যে কোনো খাতের পতিত দশা থেকে উদ্ধারের জন্য অন্তত 4টা ধাপে ভাবতে হয়: জরুরি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। খাতের চরিত্র এবং পতনের দশা বুঝে কোন কাজটা কোন ধাপে করা হবে তা সঠিকভাবে চিহ্নিত করা, চিহ্নিত কাজ বা পদক্ষেপগুলোর মধ্যে আন্তঃসম্পর্কের মধ্যে যৌক্তিক সমন্বয় করা এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সক্ষমতার সাথেই সেই খাতের পতিত দশা থেকে উদ্ধারের সম্ভাবনা সম্পূর্ণরূপে নির্ভর করে। সুতরাং বাংলাদেশের শিক্ষাকে এই পতিত দশা থেকে উদ্ধার করতে হলে সবাইকে উদ্ধার তৎপরতার এসব ধাপ ও তাদের আন্তঃসম্পর্ক বুঝতে হবে এবং তার ভিত্তিতেই কথা বলতে হবে। 3, বাংলাদেশের শিক্ষায় অনেক ধারার কথা বলা হয়। প্রকৃতপক্ষে এদেশের শিক্ষায় মোটা দাগে 2টা ধারা আছে, একটা সাধারণ ধারা এবং আরেকটা মাদ্রাসা ধারা। মোটা দাগেই বলা যায় সাধারণ ধারা রাষ্ট্র পরিচালিত এবং মাদ্রাসা ধারা সমাজ পরিচালিত। সাধারণ ধারার মধ্যে আবার 4টি বড় উপধারা আছে: বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন ও আলিয়া। অন্যদিকে সমাজ পরিচালিত মাদ্রাসা ধারার মধ্যেও বেশ কিছু উপধারা আছে। যেটা উল্লেখ করা প্রয়োজন, এই সকল ধারা ও উপধারা মিলিয়ে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3 কোটি। আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ দেশে 3 কোটি মানুষও নাই। সুতরাং শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা শুধু নিজের গোত্র বা বিশ্বাস বা একটা স্কুল বা প্রতিষ্ঠান বা বিশেষ অভিজ্ঞতার নিরিখে নয়, এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে। 4, যে ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বাংলাদেশের শিক্ষায় এইসব ধারার উদ্ভব ও বিকাশ হয়েছে, তাকে স্ব বৈশিষ্ট্যে রেখে শিক্ষা উন্নয়নের কথা ভাবা যায়, আবার তাদের একত্রিত করেও ভাবা যায়। বাংলাদেশের শিক্ষার সকল ধারা উপধারার একত্রীকরণের সুবিধার একটা ইউটোপিয়া নানা সময়ে হাজির করা হয় এবং এর পক্ষে অনেক যুক্তি তত্ত্বও দেওয়া হয়। এসব যুক্তিতত্ত্বের ভিত্তি হিসাবে বিজ্ঞানের কথা বলা হয়, প্রগতি ও আধুনিকতার কথা বলা হয়। কিন্তু মনে রাখতে হবে শিক্ষা সমাজ বিজ্ঞানের বিষয়। বস্তুত কোনো বিজ্ঞানই সমাজ বিজ্ঞান নিরপেক্ষ নয়। সমাজ বিজ্ঞানকে সাথে না নিয়ে বিজ্ঞান আগাতে পারে না। বাংলাদেশের শিক্ষাকে বাঁচাতে বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে। যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের জলধারা পদ্মা, ভাগীরথী, গড়াই হয়ে ছুটে চলল, তাকে আবার উল্টো ঘুরিয়ে গঙ্গার অভিন্ন প্রবাহে মিশিয়ে দেওয়াই একমাত্র ভালো এবং সেই ভালো না করা পর্যন্ত আর কিছু ভালো করা যাবে না, এই মত যে সমাজবিজ্ঞান সম্মত নয়, তা সবাইকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। 5, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর তার সংবিধানে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। এর আক্ষরিক অর্থ বা প্রকৃত অর্থ নিয়ে বিতর্ক না করেও আমরা বলতে পারি, সংবিধান গ্রহণের পর রাষ্ট্র কখনো এটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেনি। সাংবিধানিক এই অঙ্গীকারের প্রতি বিগত 53 বছরে ব্যাপক কোনো গণ আন্দোলন হয়েছে তেমনও নয়। তবে সেই অঙ্গীকারের সাথে পরবর্তী সময়ে নানা সংগঠনকে বিজ্ঞানভিত্তিক শব্দটা জুড়ে দিতে দেখা গেছে, কর্মমুখী শব্দটাও নানা অনুষঙ্গে যুক্ত হয়েছে। সংবিধানের অঙ্গীকার এবং তার সাথে যুক্ত এসব পরিপূরকীয় শব্দে শিক্ষার কোনো গুণগত পরিবর্তন না ঘটলেও এগুলোর আপাত ঘাত ও চূড়ান্ত ঘাতের শিকার যেসব ধারা বা উপধারা হয়েছে, তারা সরাসরি রাষ্ট্র পরিচালিত শিক্ষাধারার প্রতিপক্ষ হিসেবেই মূলত সমাজে চিহ্নিত হয়েছে। ফলে
এর বিপরীত প্রতিক্রিয়ায় তারা ক্রমাগতভাবে নিজেদের সংকট আড়ালে রেখে অস্তিত্ব রক্ষার প্রতি সচেতন হয়েছে এবং রাষ্ট্র পরিচালিত শিক্ষার ক্রমনৈরাজ্যকর পরিস্থিতির মাঝে নিজেদের বিকল্প হিসাবে ভাবতে শিখেছে। শিক্ষা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিত এবং সমাজ পরিচালিত শিক্ষার নানা স্তরের মধ্যে বিরাজমান এই শিক্ষা পরিস্থিতিটা বোঝা জরুরি। 6, আমাদের মতো রাষ্ট্রের শিক্ষা পরিস্থিতির বৈশিষ্ট্য নির্মাণে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির বিচিত্র ইচ্ছা ও ইশারা থাকে। তাদের হয়ে এনজিও এবং আইএনজিও নামের নানা ধরনের উন্নয়ন বাণিজ্যিক সংগঠন কাজ করে। এসব দেশের সরকার সেগুলো মেনে নিয়েই চলে, কারণ এতেই তাদের ক্ষমতা স্বার্থ রক্ষিত হয় তুলনামূলকভাবে অধিক। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার ও বহুবিধ হীনস্বার্থ চরিতার্থের জন্য তারা নিজেরাও শিক্ষা পরিস্থিতির মধ্যে পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করে। বাংলাদেশের শিক্ষার সকল ধারা উপধারা কম বা বেশি এই হস্তক্ষেপের শিকার। সুতরাং সাদা চোখে আমরা শিক্ষার বিভিন্ন ধারাকে যা দেখি এবং দেখে তার বিষয়ে যেভাবে ভালো মন্দ সিদ্ধান্ত নিই তা সবসময় সত্য নয়। শিক্ষার এই রাজনীতি না বুঝে শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। 7, বাংলাদেশের শিক্ষার সকল ধারা ও উপধারার মধ্যে সর্বাধিক শিক্ষার্থী রয়েছে সাধারণ ধারার বাংলা মাধ্যমে। বস্তুত বাংলাদেশের ইতিহাস হলো এই ধারার শিক্ষার ধ্বংসের ইতিহাস এবং এই ধ্বংসটা পরিকল্পিত। বস্তুত এর মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্র এবং তার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এসব ধ্বংস ও তার পরিকল্পনা যাতে আমরা বুঝতে না পারি, সেজন্য শত্রু হিসাবে শিক্ষার অন্যান্য ধারা, বিশেষ করে সমাজ পরিচালিত মাদ্রাসা ধারার দিকে নেতিবাচকভাবে তাকানোর সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। বস্তুত বাংলাদেশের শিক্ষার সংকট ধারাভেদে পৃথক এবং সেগুলোর মাঝে মাত্রাগত পার্থক্যও রয়েছে, কিন্তু এটাকে উপেক্ষা করে ঢালাওভাবে বিশেষ ধারা বা উপধারার প্রতি বিশেষ বিদ্বেষ সৃষ্টির যে সংস্কৃতি তা রাষ্ট্র নির্মিত। বাংলাদেশের শিক্ষায় যে কোনো ধরনের ইতিবাচক হস্তক্ষেপ করতে হলে এই সংস্কৃতিকে বুঝে ও মোকাবেলা করে আগাতে হবে। 8, সম্পদের যে দুটি প্রকার আছে তাতে শিক্ষা অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদের সাথে এর পার্থক্য হলো এটার ভালো মন্দ বা বড় ছোট বিবেচনার মাপকাঠি সুনির্দিষ্ট নয়। তাই সমাজে বস্তুগত সম্পদের ভালো মন্দ নিয়ে যত সহজে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব, অবস্তুগত সম্পদ নিয়ে তা নয়। বস্তুগত সম্পদের কর্তৃত্ব বা মালিকানা বা রক্ষার তাগিদ নিয়ে সমাজে যত আগ্রহ থাকে, অবস্তুগত সম্পদ নিয়ে তা থাকে না। বস্তুত একটা সমাজ কতখানি আগানো তা বোঝা যায় সেই সমাজে অবস্তুগত সম্পদের গুরুত্ব কতখানি, বা এ বিষয়ে মানুষের বোঝাপড়া কেমন তার ধরন দেখে। সে বিচারে দুঃখিত, বাংলাদেশ একটা পশ্চাৎপদ দেশ। এই পশ্চাৎপদতার কারণ যেটাই হোক, সম্পদ হিসাবে শিক্ষার এই বৈশিষ্ট্য না বুঝে, সে বিষয়ে সমাজের মানুষের ভাবনার স্তর না ভেবে করণীয় করা ঝুঁকিপূর্ণ। অবস্তুগত সম্পদ নয়, অবস্তুগত সম্পদ শিক্ষা প্রাপ্তির উপায় হিসাবে অধিকাংশ মানুষ আবার বস্তুগত উপকরণ অর্থাৎ পাঠ্যপুস্তককেই বোঝে। সে কারণে মানুষের এই বোঝার জায়গাকে ঘিরেই শিক্ষার দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ পরিকল্পনা কষে অধিক। সমাজে চিন্তার বিভাজনকে ব্যবহার করে তারা পাঠ্যপুস্তকে এমন সব পাঠ বা ধারণার এমনভাবে সমাগম ঘটায় যা সেই বিভাজনকেই আরও তীব্রভাবে উস্কে দেয়। সেই উস্কানিতে তখন শিক্ষার মানে হয়ে দাঁড়ায় অনেকটা বিশেষ কোনো পাঠ থাকা বা না থাকার মতো বিষয়।
বস্তুত কোন পাঠ কোন বিষয়ে কেন পাঠ্য হবে, সেই পাঠে কি কি শিক্ষণ উদ্দেশ্য হাসিল হবে, কিভাবে হবে, এই বোধের জায়গায় তখন পৌঁছানো সম্ভব হয় না। শিক্ষার ভাবনায় পাঠ্যপুস্তকের এই রাজনীতি না বুঝে আগানো সম্ভব নয়। 10, শিক্ষা একটা ইতিবাচক প্রপঞ্চ। শুধু ইতিবাচক নয়, এটা হলো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ইতিবাচক প্রপঞ্চ। অতীতে মানুষের কাঙ্ক্ষিত প্রপঞ্চ থেকে তাদের বঞ্চিত রাখার মাধ্যমে ধ্বংস সাধনের পরিকল্পনা করা হতো। বর্তমানে এটাকে সবার জন্য সুযোগ হিসাবে হাজির রাখার মাধ্যমে ধ্বংসের পরিকল্পনা সাজানো হয়। সবার জন্য যেনতেন কোনো এক ধরনের শিক্ষার বিস্তার ঘটিয়ে যদি তার উপযোগী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন না করা হয়, কিংবা যদি পরিকল্পিতভাবে উল্টোটা করে তোলা যায়, তবে পূর্বের অশিক্ষা থেকে সেই সমাজের যতখানি ক্ষতি সাধন করে স্বার্থ হাসিল করা যাচ্ছিল, পরের তথাকথিত শিক্ষা দিয়ে তার থেকে অনেক বেশি ক্ষতি সাধন করা সম্ভব হয় এবং একই সাথে বহুগুণ বেশি স্বার্থসিদ্ধিও লাভ করা যায়। আগামীর বাংলাদেশে শিক্ষায় হস্তক্ষেপ করতে হলে এই ইতিবাচক প্রপঞ্চের রাজনীতিটা বুঝে করতে হবে। 11, বস্তুত এদেশের সকল স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সরকারি বা বেসরকারি, রাষ্ট্র পরিচালিত বা সমাজ পরিচালিত, বাণিজ্যিক বা অবাণিজ্যিক, তার সকলই আমাদের এবং এখানে যারা পড়ছে তারা এদেশেরই নাগরিক বা ভবিষ্যৎ নাগরিক। সুতরাং সকল ধারার শিক্ষাকে তার বৈশিষ্ট্য রক্ষা করেই মানসম্মত হতে হবে। সেখানে শিক্ষার্থীর জীবন নিরাপদ হতে হবে এবং শিক্ষার পরিবেশ অনুকূল হতে হবে। এই দাবিতে এক না হয়ে এবং এই ধারাগুলোর প্রবাহ ও বিকাশের সুস্থ ধারাবাহিকতার প্রতি চরম অনাস্থা রেখে শুধু ইতিবাচকতার বোধ দিয়ে শিক্ষায় যা কিছু হস্তক্ষেপ করা হবে তাতে আরও কুফল ফলতে পারে। 11টা প্রস্তাব আমার শেষ হলো। পরিশেষে সভ্যতার সংকট ও শিক্ষার দায় শিরোনামে যে লেখাটা রাষ্ট্রচিন্তা জার্নালে লিখেছিলাম তার শেষাংশ দিয়ে এই প্রস্তাবটা শেষ করছি। আধুনিক শিক্ষাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট হবে যে কোনো শিক্ষা দর্শন বা লক্ষ্য উদ্দেশ্য নয়, একটা চরম কাঙ্ক্ষিত প্রতিপাদ্যকে প্রাণকেন্দ্রে রেখে এর সকল আয়োজন সাজানো হয়েছে। এটা হলো মানুষ জানে এবং মানুষ পারে। আর এই জানা ও পারার বোধ জগৎ জুড়ে সকল শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে চারিত করা হয়েছে এবং যার ফলে এমন একটা বাতাবরণ শিক্ষা জগতে ছড়িয়ে আছে, তা হলো মানুষ সবই জানে বা সবই পারে। বস্তুত শিক্ষার স্নায়ুতে ছড়ানো এই প্রাণ স্পন্দন সত্য নয়। সত্য হচ্ছে মানুষ ইতিমধ্যে যতটা জেনেছে, যা পেরেছে, তা দিয়েই বুঝেছে যে জগতে যত জানা বা পারা যায় ততই না জানা বা না পারার পরিমাণটা বাড়তে থাকে। কারণ নতুন নতুন জানা বা পারার মাধ্যমে তার সামনে আরও বহুগুণ না জানা বা না পারার বিষয়টি উদ্ঘাটিত হতে থাকে। কিন্তু এই বিশাল সত্যের প্রকাশ জগতের কোনো আধুনিক শিক্ষা আয়োজনের মধ্যে এতটুকু স্পষ্ট তো নয়, বরং ঠিক তার উল্টো প্রাণ প্রবাহ চরমভাবে চলমান। ফলে মানুষের সকল শিক্ষা, সকল মান, সকল কলা, সকল বিজ্ঞান, সকল উদ্ভাবনের সামষ্টিক সৃজনফল শেষ অবধি দানবীয় এক অধ্যত্ত, যার মাধ্যমে পৃথিবী নামক তার একমাত্র বাসোপযোগী গ্রহটাকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ শিক্ষার প্রাণে এমন প্রতিপাদ্য নির্মাণ করলো কেমন করে? সভ্যতার বর্তমান এই ভয়াবহ সংকট বস্তুত শিক্ষারই সংকট। সেই বিবেচনা থেকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে মানুষ পারে এই প্রতিপাদ্যের ঠিক বিপরীত প্রতিপাদ্য ছিল মানুষ পারে না। বিপরীত এই প্রতিপাদ্যকে প্রাণ কেন্দ্রে রেখে অতীতে, বলা যায় রেনেসাঁ পূর্ব কাল পর্যন্ত যেসব শিক্ষা আয়োজন সাজানো ছিল তার উৎস ছিল মূলত ধর্ম, রীতি, বিশ্বাস ও সংস্কার।
মানুষের সমাজকে এই শিক্ষা একটা পর্যায় পর্যন্ত এগিয়ে দিলেও শেষ অবধি এর অবস্থান এমন হয়েছিল যে মানুষের কোনো পারা বা কোনো জানাটাকেই সে সহজভাবে গ্রহণ করেনি, বরং দীর্ঘকাল ধরে তার প্রতি বর্বরতর আচরণ করেছে। এভাবে না পারার শিক্ষা এক পর্যায়ে মানুষের জন্য এমন দানবীয় শিকলতুল্য হয়েছে যে, আর সেই শিকল মানুষকে এত ভুগিয়েছে, এত পিছিয়েছে যে বহু ত্যাগের বিনিময়ে সেই শিকল যখন সে ছিঁড়েছে, তখন ঠিক তার বিপরীত প্রতিপাদ্যে গিয়ে হাজির হয়েছে যে মানুষ সবই পারে, সবই জানে। মানুষের এ এক ট্র্যাজেডি। এই উদ্ধত শিক্ষা প্রতিপাদ্য এবং তার দ্বারা সৃষ্ট বোধ ও নির্মিতই সভ্যতার সংকটের মূলে। বস্তুত আমি কিছুই জানি না, কিছুই পারি না, এই বোধ ছিল মানব সত্তার জন্য ভয়াবহ রকমভাবে অবমাননাকর। এই বোধ মানুষকে প্রকৃতপক্ষে এক ধরনের জড় বস্তুতে পরিণত করে। অন্যদিকে আমি সব পারি, সব জানি, এই বোধের মনস্তাত্ত্বিক পরিণতি শেষ অবধি অধ্যত্ত এবং এটা অনিবার্য। এই বোধ সত্যও নয়, সার্থকও নয়। প্রকৃতপক্ষে আমি যত পারি আমার না জানার পরিমাণ তত বাড়তে থাকে। এই সত্যবোধই আজ আমাকে সংযত করতে পারে। এটা মনস্তত্ত্বের বিষয়, শিক্ষা মনস্তত্ত্বের বিষয়, রাজনীতি, অর্থনীতি বা পুঁজিবাদ, সাম্যবাদের বিষয় নয়। শিক্ষার প্রাণকেন্দ্রের প্রতিপাদ্য এই মনস্তত্ত্বের ভিত্তিতে নির্মাণ আজ মানব সভ্যতা রক্ষায় জরুরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। শিক্ষার সাধারণ ধারার ধ্বংসের ধারাবাহিক কালপঞ্জি নিয়ে একটা পুস্তিকা বাইরে রাখা আছে, স্বাধীনতার পর থেকে 2022 সাল পর্যন্ত। যাদের আগ্রহ সেটা আপনারা দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।